হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা। আশা করছি ঘটনা দুইটি আপনাদের বেশ ভালো লাগবে। মানে এক কথায় আপনাদেরকে ভাবাবে এই ঘটনাগুলো আসলেও কি এরকমটা হতে পারে। সত্যিই অসাধারণ দুইটি ঘটনা নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রথমেই আপনারা শুনবেন আমাদের একজন লিসেনার, যে কিনা এর আগেও আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছিলেন। তার নাম হচ্ছে কামরুল হাসান। হ্যাঁ, প্রথমেই আপনারা শুনবেন কামরুল হাসান ভাইয়ের শয়তানের কলসি নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন বন্ধু সম্রাট ভাইয়ের গাব গাছের জিন নামক একটি দুর্দান্ত লোমহর্ষক ঘটনা। আশা করছি সব মিলে আজকের এপিসোডটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সত্যি দুইটা ঘটনাই অনেক বেশি ভালো, আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। তাহলে চলুন শুনে আসি কামরুল হাসান ভাইয়ের শয়তানের কলসি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই এবং ভূতাট্টার সকল শ্রোতাবৃন্দ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি কামরুল হাসান। আমার নামটা নিশ্চয়ই মনে আছে। এর আগে আমি আমার দাদার মুখে শোনা একটা ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর ইমরান ভাই সেই ঘটনাটি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন। আজকে আমি আবারও আমার দাদার মুখে শোনা আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনুরোধ রইল ইমরান ভাই, ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। তো একদিন সন্ধ্যার দিকে আমি দাদার সাথে গল্প করছিলাম বাড়ির উঠানে বসে বসে। তখন একটা পর্যায়ে আমি দাদার কাছে অনুরোধ জানাই একটা ভয়ঙ্কর ঘটনা শোনানোর জন্য। দাদাও কিছুটা আপত্তি করে তারপরে একটা সময় রাজি হয়ে যান ঘটনা শোনাতে। তো দাদা যেইভাবে ঘটনাটি বলেছিল আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই লিখে পাঠাতে। স্বাধীনতা যুদ্ধের আগের কথা। আমার দাদারা 4 ভাই মিলে তখন নতুন বাড়িতে উঠেছে। বাড়ির মধ্যে ঘর ছিল তখন 4টি। একটি আমার দাদার, আর বাকি 3টা তার 3 ভাইয়ের। আমাদের বাড়ির পেছনে ছিল তখন একটা ছোট্ট পাটি বন, আর সে বনের মাঝখানে ছিল একটি ছোট্ট ডোবা। এলাকার কারো গরু মহিষ মারা গেলে এই ডোবাতে ফেলা হতো। আমার দাদার ছিল বাজারে একটা ছোট্ট মুদি দোকান, আর প্রতিদিন দোকান বন্ধ করে বাড়িতে ফিরতে তার অনেক রাত হয়ে যেত। এই এলাকায় তখন বিদ্যুৎ ছিল না, তাই রাত একটু গভীর হলে চারপাশে শুনশান নীরবতা নেমে আসতো। একদিন রাত্রিবেলায় আমার দাদা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে এসে লক্ষ্য করলেন তাদের পিছনের যে পাটি বনটি আছে সেখানে কেমন একটা শব্দ হচ্ছে। শব্দটা ছিল অনেকটা দুটি পিতলের বস্তু ধাক্কা খেলে যেমনটা হয়। আমার দাদা ছিল অনেক সাহসী প্রকৃতির একজন মানুষ। তিনি তখন ঘর থেকে একটি হারিকেন নিয়ে পাটিবনের ভেতর ঢুকলেন। তারপর সোজা চলে গেলেন ওই ডোবার কাছে। সেখানে গিয়ে একটি দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন ডোবার জলে
কিছু কলসি ভেসে আছে, আর সেগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেয়ে ঢং ঢং শব্দ হচ্ছে। তিনি তখন তাড়াতাড়ি ওই জায়গা ছেড়ে ঘরে চলে আসেন। এই ঘটনার পর কেটে গেল বহু বছর। দেশ স্বাধীনের ১ বছরের মাথায় আমার দাদা মারা গেল। আমার বাবারা ছিল ৪ ভাই। সবাই তখন আলাদা আলাদা ঘর করে সংসার জীবন শুরু করলেন। একসময় বাড়ির পেছনে থাকা সেই পাটি বন আর ডোবার কোনো অস্তিত্ব রইল না। তবে বাড়ির পেছনে নতুন করে একটি পুকুর খনন করা হয়। পুকুর খননের পরে বাড়ির সবাই তখন ওই পুকুরেই গোসল করত। আমাদের বাড়িতে এখন পরিবারের সংখ্যা ১২টি। আমার বাবার ছিল এক চাচাতো ভাই। বাড়ির মধ্যে তিনি ছিল সবচেয়ে গরিব। তার ঘরটি ছিল চারদিকে বেড়া আর উপরে ছন। আর ওনাদের টয়লেটটি ছিল একেবারে পুকুরের পাশে। একদিন গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাহিরে গেলেন। বাহিরে ছিল তখন হালকা চাঁদের আলো। হঠাৎ করে তার চোখ গেল পুকুরের দিকে। তিনি দেখলেন পুকুরের মাঝখানে জলের ওপর কিছু কলসি ভেসে আছে, আর সেগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেয়ে ঢং ঢং শব্দ হচ্ছে। এই দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং তাড়াতাড়ি ঘরে চলে আসলেন। সেদিন রাতে ঘুমের মাঝে কে যেন তাকে স্বপ্নে দেখালো কলসিগুলো সব সোনার উপায়ে ভরপুর, আর এসব কলসি তার হতে পারে যদি তিনি কিছু শর্ত মানে। প্রথম রাতে স্বপ্নটি দেখে তিনি তা বিশ্বাস করলেন না, কিন্তু দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে ঘরের ভেতর একটি গর্ত করতে, আর তাহলেই কলসিগুলো সেখানে চলে আসবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি এবং তার স্ত্রী দুজন মিলে এই বিষয়টি আলোচনা করলেন। তারপরে সিদ্ধান্ত নিলেন রান্নাঘরের ভেতর একটি গর্ত করবেন। উনাদের রান্নাঘরটি ছিল মূল ঘর থেকে একটু আলাদা। সেদিন সন্ধ্যাবেলায় তারা দুজন রান্নাঘরের ভেতর একটি গর্ত করলেন। তারপর রাতের খাবার খেয়ে ঘরে এসে ঘুমিয়ে গেলেন। মাঝরাতে হঠাৎ একটি শব্দ শুনে তাদের ঘুমটা ভেঙে গেল। তিনি লক্ষ্য করলেন কে যেন তার নাম ধরে ডাকছে, আর আওয়াজটি আসছে ঠিক তাদের রান্নাঘরের ভেতর থেকে। তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে তখন একটি হ্যারিকেন নিয়ে রান্নাঘরের দিকে রওনা হলেন। রান্নাঘরের ভেতরে ঢোকার সাথে সাথে একটি দমকা হাওয়া এসে তাদের হ্যারিকেনটি নিভিয়ে দিল। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। এমন সময় একটি গায়েবী আওয়াজ তাদের কানে ভেসে আসলো। কে যেন তাদেরকে বলছে তাদের বড় ছেলেকে এই গর্তের মধ্যে নামিয়ে কলসিগুলো নেওয়ার জন্য। এই কথা শুনে তাদের মনের মধ্যে একটু খটকা লাগলো। তারা তখন কলসিগুলোর লোভ ছেড়ে দিয়ে ঘরে চলে আসলেন। পরদিন সকালে এই ঘটনা সবার মাঝে জানাজানি হয়ে গেল। সবাই এসে তখন গর্তটি দেখতে লাগলো। সে সময় আমাদের গ্রামের এক বৃদ্ধ মুরব্বির কাছে শুনলাম এগুলো নাকি শয়তানের কলসি। বহু বছর আগে আমাদের এলাকায় মগ আর ত্রিপুরার উপজাতির বসবাস ছিল। তারা কুফরি কালাম করে তাদের সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখত। কিন্তু তারা এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে এসব সম্পদ মাটির নিচে থাকার কারণে তার কিছু অংশ নষ্টদের দখলে চলে গেছে। যারা লোভ করে এসব সম্পদ ঘরে আনে তারা একে একে পরিবারের সবাইকেই হারায়। ধীরে ধীরে তাদের পরিবার ধ্বংস হয়ে যায়। তো এইসব শোনার পরে আর কেউ ওই রকম কিছু শুনে বা ওরকম কিছু দেখে লোভ করেনি। তো ইমরান ভাই, এটাই ছিল আমার দাদার মুখে শোনা ছোট্ট একটি ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি কামরুল হাসান আবারও কোনো এক সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভূতারটা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ কামরুল হাসান ভাই এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এর আগেও আপনি আমাদেরকে একটি ঘটনা শেয়ার করেছিলেন। সেই ঘটনাটিও কিন্তু বেশ ভয়ানক ছিল। মানে আপনার ঘটনাগুলো কেন যেন মনে হয় সেই স্বাধীনতা যুদ্ধের সময়কার ঘটনাই। এর আগের ঘটনাটিও আমার যতদূর মনে পড়ে সেই সময়কালেরই একটা ঘটনা আপনি শেয়ার করেছিলেন। ধন্যবাদ কামরুল হাসান ভাই এত সুন্দরভাবে গুছিয়ে ঘটনা লেখার জন্য। আপনার কাছে এরকম ঘটনা আরও থাকলে কিন্তু ভাই খুব দ্রুত আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন।
আর চেষ্টা করবেন আরেকটু লং ঘটনা দিতে। তাহলে কি হয়, ঘটনাগুলো আরেকটু ডিটেইলসে থাকলে আরো বেশি সুন্দর লাগবে সবার শুনতে। তো ধন্যবাদ কামরুল হাসান ভাই। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো কামরুল হাসান ভাইয়ের শয়তানের কলসি নামক এই ঘটনাটি? আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন। তো এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সম্রাট ভাইয়ের গাব গাছের জিন। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন ইমরান ভাইয়া ও ভূতাড্ডার সকল লিসেনার ও ভালোবাসার মানুষদের জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি ভূতাড্ডার একজন নতুন লিসেনার। ভূতাড্ডার সকল ঘটনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমি এমন ভৌতিক ঘটনা শুনতে অনেকটাই ভালোবাসি। আজকে আমি আমার জানা একটা ঘটনা সবার সাথে শেয়ার করব। ঘটনা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম সম্রাট। আমার বাড়ি কুষ্টিয়া, পোড়াদহ। আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছি। আজকে আমি যেই ঘটনাটা শেয়ার করব সেটা আমি শুনেছিলাম আমার আম্মুর কাছ থেকে। আর এই ঘটনাটা ঘটেছিল আম্মুর চাচাতো বোন, মানে আমার খালার সাথে। খালার বয়স যখন 14 কি 15 বছর, তখন খালার সাথে ঘটনাটা ঘটে। ইমরান ভাই, আমি হয়তো সুন্দর করে গুছিয়ে বলতে পারবো না, তারপরও চেষ্টা করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন ঘটনাটি শুরু করি। আমার খালার বাড়ি একদম গ্রামে। খালার বাড়ির পেছনে একটা বড় গাব গাছ ছিল। গাব গাছটা এখন আর নেই। বাড়ির ডান পাশে একটা পুকুর, আর বাড়ির সামনে অনেক বড় উঠান। আমার নানা একজন খাঁটি গেরস্ত ছিল, তাই উঠানে ফসল কেটে সেখানেই মাড়াই করা হতো। আজকের ঘটনা এই গাব গাছকে ঘিরেই। বাড়ির পেছনের গাব গাছটা নানার বাবা লাগিয়েছিল। একদিন ভর দুপুর বেলায় খালা গাব গাছে উঠে গাব পাড়তে। সেই সময় বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করে সবাই বাড়ির পেছন থেকে খালার চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে সবাই বাড়ির পেছনে গিয়ে দেখে খালা মাটিতে পড়ে আছে। খালা তখন অজ্ঞান অবস্থায় ছিল। খালাকে তখন তুলে ঘরে আনা হয়। তারপর খালার চোখে মুখে পানির ছিটা দিলে খালার জ্ঞান আসে। খালার জ্ঞান আসতেই খালা আবারও চিৎকার দেয়। খালার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে অনেক ভয় পেয়েছে। খালা চিৎকার করে নানিকে জড়িয়ে ধরে। নানি তখন খালাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। খালা প্রথমে কথা বলতে পারছিল না। তারপর খালা কিছুটা শান্ত হয়। তারপর খালা বলে সে গাব গাছে উঠেছিল গাব পাড়ার জন্য। খালা গাছে উঠে একটা ডালে বসে। খালা যখনই একটা ফলে হাত দেয়, তখন খালার মনে হলো কেউ তার কাঁধে হাত রাখলো। হাতটা ছিল খুবই ঠান্ডা। খালা একবার পিছনে তাকায়, কিন্তু খালা কাউকেই দেখতে পায় না। খালা আবারও ফল পাড়ার জন্য ফলে হাত দেয়। তখন খালার মনে হলো তার কানের কাছে কেউ গরম নিঃশ্বাস ফেলছে আর ফিস ফিস করে কি যেন বলছে। খালা কথাটা স্পষ্ট বুঝতে পারছে না। খালা তখন আবার পিছনে তাকায়, কিন্তু এবার পিছনে তাকিয়ে খালা একটা ভয়ানক দৃশ্য দেখে। খালা দেখতে পায় একটা সাদা শাড়ি পরা বুড়ি মহিলা তার পিছনে একটা চিকন ডালে বসে আছে। যেই ডালে মহিলাটা বসে আছে সেটা খুব বেশি চিকন। সেই ডালে একটা মানুষ বসে থাকা কখনোই সম্ভব না। সেই বুড়ি মহিলাটার চেহারাটা অনেকটা পুড়ে গেছে। মুখের চামড়া যেন খসে পড়বে এমন অবস্থা। মুখের ভেতর কোনো দাঁত নেই, আর চোখ দুইটা পুরোপুরি কালো। সেই বুড়ি মহিলাটা রাগ নিয়ে খালার দিকে তাকিয়ে আছে। খালা এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে, কিন্তু চিৎকার করলেও তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। তখন সেই বুড়ি মহিলাটা হেসে ওঠে। তারপর সে খালাকে একটা ধাক্কা দেয়, আর খালা গাছ থেকে পড়ে যায়। খালার কথা শুনে কেউ বিশ্বাস করে না, কারণ
দুপুরবেলায় কে গাছে উঠবে, আর তেমন বুড়ি মহিলাকে তো কেউ দেখেওনি। নানি খালাকে বলে সে ভুল কিছু হয়তো দেখেছে, আর ভর দুপুরবেলা গাছে ওঠার জন্য নানি খালার সাথে রাগারাগি করে। খালা গাছ থেকে পড়ে ব্যথা পেলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এমনভাবে 2 দিন কেটে যায়। 2 দিন পর বিকেলবেলা খালা বাড়ির পেছনের গাব গাছের নিচে বসেছিল। তখন খালার সাথে নানিও ছিল। নানি খালার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। তেল দেওয়া শেষ হলে নানি চলে যায় আর খালা সেখানেই বসে থাকে। নানি খালাকে বাড়ির ভেতরে আসতে বলে। খালা একটু পর যাবে বলে। নানি বাড়ির ভেতরে এসে কাজে ব্যস্ত হয়ে পড়ে। খালার কথা তার খেয়ালই ছিল না। এদিকে সন্ধ্যা হয়ে গেলেও খালা বাড়ির ভেতরে আসে না। নানি খালাকে ডাকে, কিন্তু খালার কোনো সাড়া শব্দ নেই। নানি তখন বাড়ির পেছনে গাব গাছের কাছে যায়, কিন্তু সেখানেও খালাকে পায় না। নানি তখন খালাকে খুঁজতে শুরু করে। আশেপাশের বাড়িগুলোতে খালাকে খোঁজে, কিন্তু খালাকে পাওয়া যায় না। নানি এবার একটু চিন্তায় পড়ে যায়। এদিকে নানা বাড়িতে এসে শোনে খালাকে পাওয়া যাচ্ছে না। নানা নানির সাথে রাগারাগি করে। তখন সবাই মিলে খালাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করেও খালাকে পাওয়া যায় না। এদিকে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায়, তবুও খালাকে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবার মাঝে একটা ভয় চলে আসে। নানি তখন ঘরেই ছিল। হঠাৎ করে নানি গাব গাছ থেকে কিছু পড়ার শব্দ শুনতে পায়। সাথে সাথে নানি গাব গাছের কাছে যায়। সেখানে গিয়ে দেখে খালা অজ্ঞান হয়ে পড়ে আছে। নানি খালাকে দেখে চিৎকার দেয়। তখন মানুষজন এসে খালাকে ধরে ঘরে নিয়ে আসে। খালাকে ঘরে নিয়ে আসার পর দেখা যায় খালার ডান হাতটা ভাঙা। ডান হাতটা একদম মুচড়ে ভেঙে ফেলা হয়েছে। বাড়ির সবাই তো কান্নাকাটি শুরু করে দেয়। নানা তখন স্থানীয় একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর এসে খালাকে ভালো করে দেখে, তারপর দোয়া দরুদ পরে খালার শরীরে ফু দেয়। কিছু সময় পর খালার জ্ঞান ফিরে আসে। খালার জ্ঞান আসতেই খালা নানিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। খালাকে দেখেই বোঝা যাচ্ছে খালা ভীষণ রকম ভয় পেয়েছে। হুজুর খালাকে শান্ত হতে বলে। তারপর খালার কাছে জানতে চায় কি হয়েছে। খালা তখন ভয়ানক একটা ঘটনার বর্ণনা দেয়। খালার কথাগুলো ঠিক এমন ছিল। খালা হুজুরকে বলে, আমি গাব গাছের নিচে বসেছিলাম। হঠাৎ করে মনে হলো কেউ আমার চুল ধরে টান দিল। আমি ব্যথা পেয়ে পিছনে তাকাই, আর পিছনে তাকিয়ে দেখি একটা বুড়ি মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি তাকে আগেও একদিন দেখেছি। সেই মহিলা আমার চুল ধরে টানতে টানতে আমাকে গাছে উঠিয়ে নিয়ে যায়। আমি অনেক জোরে জোরে চিৎকার করছিলাম, কিন্তু আমার চিৎকার যেন কেউ শুনছিল না। আমি তখন অনেক ভয় পাই। সেই বুড়ি মহিলা আমাকে গাছের ডালে নিয়ে যেয়ে বসে। তারপর সে আমাকে একটা জোরে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার কিছু আর মনে নেই। আমার জ্ঞান আসতেই আমি দেখি ঘরে শুয়ে আছি। খালা কথাগুলো বলেই কান্না করে দেয়। খালা হাতের ব্যথায় অনেক কান্নাকাটি করে। হুজুর খালার কথা শুনে কিছু সময় চুপ করে থাকে, তারপর নানাকে সাথে করে গাব গাছটার কাছে যায়। হুজুর কিছু সময় গাব গাছের দিকে তাকিয়ে থাকে, তারপর আবারও বাড়ির ভেতরে চলে আসে। হুজুর খালাকে পানি পড়া দেয়। তারপর নানাকে বলে খালার হাতের চিকিৎসা করানোর জন্য। হুজুর 2 দিন পরে আসবে বলে চলে যায়। নানা খালার হাতের চিকিৎসা করায়। এদিকে খালার সাথে নতুন করে সমস্যা শুরু হয়। খালা রাতের বেলায় ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, আর বারবার বলতো ওই বুড়ি মহিলা খালাকে নিয়ে যাবে। খালাকে নিয়ে সবাই অনেক চিন্তা করে। 2 দিন পর হুজুর আবারও আসেন। তবে হুজুর এসে নানাকে বলে খালার ওপর একটা জিনের নজর পড়েছে, আর সেই জিনটা অনেক শক্তিশালী। হুজুর ওই জিনটাকে তাড়াতে পারবে না, কারণ ওই জিনটার বয়স অনেক বেশি, আর ওই জিনটা ওই গাব গাছেই থাকে। হুজুরের কাছে একটা জিন আসতো। হুজুর সেই জিনের মাধ্যমে এই বিষয়গুলো জেনেছে। তবে ওই জিনটা কেন খালার ক্ষতি করতে চায় সেটা জানা যায়নি। হুজুর নানাকে বড় কোনো আলেমের কাছে খোঁজ নিতে বলে। হুজুর খালাকে একটা তাবিজ দিয়ে চলে যায়। তাবিজটা খালার বিছানায় বালিশের নিচে রাখতে বলে, আর যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো আলেমের কাছে নিয়ে যেতে বলে খালাকে। হুজুর কথাগুলো বলেই চলে যান।
নানা হুজুরের কথা শুনে আরো বেশি চিন্তায় পড়ে যায়। সেই দিন রাত থেকে ভয়ানক সব ঘটনা শুরু হয়। আনুমানিক মাঝরাতে নানা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়। ওয়াশরুমটা পুকুরের কাছে ছিল। নানা ওয়াশরুম থেকে বের হয়ে বাড়ির ভেতরে আসে। বাড়ির উঠানে তখন ধানের খড় পালা দেওয়া ছিল। নানার চোখটা হঠাৎ করে সেই খড়ের পালার দিকে যায়। নানা দেখে সেখানে সাদা শাড়ি পরা কেউ একজন কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। নানা প্রথমে মনের ভুল ভাবে, তারপর নানা চোখ মুছে ভালো করে তাকায়। চাঁদের আলোয় নানা দেখে একটা সাদা শাড়ি পরা মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। নানা এবার কিছুটা ভয় পায়। তারপর নানা ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। নানা তখন সেদিকে কিছুটা এগিয়ে যায়। নানা এগিয়ে যেতেই সেই সাদা শাড়ি পরা মহিলাটা হাঁটা শুরু করে। মহিলাটা হাঁটতে হাঁটতে বাড়ির পেছনে চলে যায়। নানাও তার পিছু পিছু বাড়ির পেছনে যায়। নানা দেখে সেখানে মহিলাটা হেঁটে হেঁটে গাব গাছে উঠে যাচ্ছে। নানা এটা দেখে তো ভীষণ ভয় পায়। নানা বুঝতে পারে এটাই সেই জিন। এই জিনটাই খালার পেছনে লেগেছে। নানা আরো দেখে সেখানে জিনটা গাছের একদম মাথায় গিয়ে দাঁড়িয়ে আছে, আর জিনটা নানার দিকেই তাকিয়ে আছে। নানা তখন এক দৌড়ে ঘরে চলে আসে। ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। নানা একটা সময় ঘুমিয়ে যায়। সে রাতেই নানার আবার ঘুমটা ভেঙে যায় একটা শব্দে। শব্দটা গাব গাছ থেকে আসছিল। মনে হচ্ছে কেউ গাব গাছটা ঝাঁকি দিচ্ছে। নানা চুপ করে শুয়ে থাকে। আস্তে আস্তে শব্দটা বাড়তে থাকে। মনে হচ্ছে বাইরে খুবই ঝড় বাতাস হচ্ছে। এই ঝড় বাতাসের মধ্যে ঘরের চালে খুব জোরে একটা শব্দ হয়। মনে হলো বিশাল বড় একটা পাথর ঘরের চালের উপর পড়লো। সেই শব্দে বাড়ির সবারই ঘুম ভেঙে যায়। আশেপাশের বাড়ির মানুষেরও ঘুম ভেঙে যায়। সবাই তো ভয়ে কাহিল হয়ে পড়ে। ঠিক সেই সময় খালার চিৎকার শোনা যায়। নানি খালার সাথে ছিল। নানা তাড়াতাড়ি করে খালার কাছে যায়। খালার কাছে গিয়ে দেখে নানি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর খালা ঘরের এক কোনায় জড়সড় হয়ে বসে আছে। নানা তখন খালার কাছে যায়। খালা নানাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। নানা খালাকে বিছানায় নিয়ে বসায়, তারপর নানির জ্ঞান ফেরায়। নানির জ্ঞান ফিরতেই নানি ভয়ে কাঁপতে থাকে। মনে হচ্ছে নানি ভয়ঙ্কর কিছু দেখেছে। এদিকে খালার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে মানুষ চলে আসে। সবাই জানতে চায় কি হয়েছে। নানি তখন বলে কি হয়েছিল। নানি জানায় নানি ঘুমিয়েছিল, হঠাৎ করে একটা ঠান্ডা হাতের স্পর্শে নানির ঘুম ভেঙে যায়। নানির ঘুম ভাঙতেই নানি তার পাশে হাত দিয়ে দেখে খালা আছে কিনা। নানি পাশে হাত দিতেই বুঝতে পারে খালা নেই। তখন নানি উঠে বসে। তারপর ঘরের মধ্যে অন্ধকার থাকায় কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ করে নানি দেখে ঘরের মধ্যে একটা আগুনের গোলা ঘুরে বেড়াচ্ছে, আর সেই আলোয় নানি দেখে খালা শূন্যে ভেসে আছে। খালা শূন্যে ভেসে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। নানি এমন দৃশ্য দেখে চিৎকার করবে, ঠিক তখনই খালা শূন্যে ভেসে নানির কাছে চলে আসে। তারপর নানির গলা চেপে ধরে। খালার সাথে নানির অনেকটা সময় ধস্তাধস্তি হয়। নানি একটা পর্যায়ে নিঃশ্বাসও নিতে পারছিল না। এক পর্যায়ে নানি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর নানির কিছু মনে নেই। নানির কথা শুনে খালা তখন আরো ভয়ানক কথা বলে। খালা বলে খালার যখন ঘুম ভেঙে যায়, খালা দেখে পুরো ঘরটা লাল আলোয় ভরে গেছে। ঘুম ভেঙে এমন দৃশ্য দেখে খালা ভীষণ ভয় পায়। খালা তখন পাশে তাকিয়ে দেখে নানি নিজেই নিজের গলা চেপে ধরে আছে। খালা নানিকে ডাক দেয়, কিন্তু নানি তার গলা চেপে ধরে আছে। খালা তখন নানির গলা থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই নানির গলা থেকে হাত ছাড়াতে পারে না। হঠাৎ করে খালা দেখে ঘরের মধ্যে একটা আগুনের গোলা ঘুরে বেড়াচ্ছে। খালা তো এটা দেখে ভয়ে পাথর হয়ে যায়। সেই আগুনের গোলাটা খালার সামনে এসে থেমে যায়। তারপর সেই আগুনের গোলা থেকে একটা মানুষের মতো অবয়ব বেরিয়ে আসে। খালা দেখে সেটা ওই বুড়ি মহিলা রূপী জিনটা। তবে তার চেহারা তখন আগের চেয়েও বেশি ভয়ানক ছিল। পুরো চেহারা আগুনে ঝলসানো, মুখ থেকে চামড়া খসে পড়বে এমন অবস্থা। সেই জিনটা খালার মুখের কাছে মুখ নিয়ে আসে। খালা তখন নানিকে ছেড়ে দেয়, আর নানি তখন বিছানা থেকে মাটিতে পড়ে যায়।
সেই জিনটা তখন খালার বুকের উপর উঠে বসে আর খালার গলা চেপে ধরে। খালা চিৎকার করার অনেক চেষ্টা করছিল কিন্তু পারছিল না। মনে হচ্ছিল কেউ তার জবান বন্ধ করে দিয়েছে। খালা তখন মনে মনে দোয়া পড়ে। খালা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে অনেক, কিন্তু পারে না। একসময় খালার শরীরের সব শক্তি দিয়ে আল্লাহর নাম নিয়ে চিৎকার করে। তখন খালার গলা দিয়ে আওয়াজ বের হয়, আর তখনই সেই জিনটা খালাকে বিছানা থেকে ফেলে দেয়। খালা তখন চিৎকার করে ওঠে। খালার চোখের সামনে সেই জিনটা অদৃশ্য হয়ে যায়। খালা আর নানির কথা শুনে সবাই তো অনেক বেশি ভয় পায়। সেই রাতে আর কারোরই ঘুম হয়নি। খালা আর নানির অনেক জ্বর আসে। এদিকে খালা ভেঙে যাওয়া হাতে অনেক ব্যথা পায়। নানা ভালো আলেমের খোঁজ করতে থাকে। নানা তখন মেহেরপুরের একটা হুজুরের খোঁজ পায়। নানা দেরি না করে সেই হুজুরের কাছে চলে যায়। সেই হুজুর একটা মসজিদের ইমাম ছিল। তিনি এইসব জিন ছাড়ানোর কাজে অনেক অভিজ্ঞ। তার কাছে অনেক জিন আসতো এলেম নেওয়ার জন্য। হুজুরের বয়স তখন আনুমানিক ৬০ বছরের মতো ছিল। নানা সেই হুজুরকে গিয়ে সব ঘটনা খুলে বলে। হুজুর সব ঘটনা মন দিয়ে শোনে। তারপর হুজুর নানাকে বাড়িতে চলে যেতে বলে। হুজুর নানাকে বলে ৩ দিন পর আবারও আসতে। হুজুর নানাকে কিছু বিষয় বলে। কথাগুলো হলো, হুজুর নানাকে বলে ২ দিন রাতে কেউ যেন বাড়ি থেকে বের না হয়। বাড়ির বাহিরে যা কিছু হোক কেউ যেন বাহিরে বের না হয়। বাড়ির বাহিরে বিভিন্ন রকম আওয়াজ বা ঝড় বাতাসের শব্দ হতে পারে, অনেক ভয়ানক আওয়াজ হতে পারে। তারপরও কেউ যেন ভয় না পেয়ে আল্লাহর কাছে সাহায্য চায়। ফজরের আজান হলে তবেই যেন সবাই বাহিরে বের হয়। হুজুর নানাকে এক টুকরা সাদা কাপড় দেয়। সেই কাপড়টা সন্ধ্যার পর গাব গাছের গোড়ায় রেখে দিতে বলে। সেই কাপড়টা নানাকে খুলতে নিষেধ করে। হুজুর এটাও বলে কাপড়টা যদি খোলা হয় তাহলে নানার সমস্যা হতে পারে। তারপর আরো কিছু কথা বলে তারপর নানা চলে আসে। নানা বাড়িতে এসে সবাইকে বলে দেয় রাতের বেলায় যা কিছুই হোক বাহিরে যেন কেউ বের না হয়, আর সবাইকে ভয় পেতে নিষেধ করে। সেদিন সন্ধ্যার সময় নানা সেই কাপড়ের টুকরাটা গাব গাছের নিচে রেখে আসে। সেদিন নানা নানি আর খালা এক ঘরেই ছিল। কারো ঘুম আসছিল না। রাত আস্তে আস্তে গভীর হতে থাকে। খালা এক সময় ঘুমিয়ে যায়। নানা নানি তখনও জেগে আছে। হঠাৎ করে নানা আর নানি ঘোড়ার পায়ের শব্দ শুনতে পায়। মনে হচ্ছে বেশ কয়েকটা ঘোড়া তাদের বাড়ির চারপাশে হেঁটে বেড়াচ্ছে। নানা নানি ভয়ে চুপ করে থাকে। হঠাৎ করে গাব গাছটা ভীষণ জোরে ঝাঁকি দিয়ে ওঠে। সেই সাথে একটা অচেনা শব্দ শুনতে পায়। মনে হচ্ছে কাউকে আঘাত করা হচ্ছে। কয়েক মিনিট পর সব শব্দ বন্ধ হয়ে যায়। চারপাশটা আবারও আগের মতো শান্ত স্বাভাবিক হয়ে যায়। সেই রাতে আর কিছুই হয়নি। ভোরের আলো বের হলে নানা নানি বাইরে বের হয়। বাইরে বের হয়ে তারা দেখে সবকিছুই স্বাভাবিক আছে। তবে নানা দেখে গাব গাছের গোড়ায় যে কাপড়টা রেখেছিল সেটা নেই। নানা অনেক অবাক হয়। এমনভাবে সারা দিন পার হয়, আবার রাত নেমে আসে। নানা নানি আবারও আগের রাতের মতো খালাকে সাথে নিয়ে বসে থাকে। গভীর রাতে আবারও সেই ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়। তবে আজকের শব্দটা অনেক বেশি হচ্ছিল। হঠাৎ করে মনে হলো ঝড় শুরু হয়েছে। গাব গাছটা মনে হচ্ছে ভেঙে পড়বে। সেই সাথে অনেক রকম পাখির আওয়াজ শোনা যাচ্ছে। নানা আর নানি ভয়ে জড়সড় হয়ে বসে থাকে আর আল্লাহকে ডাকতে থাকে। এমনভাবে অনেকটা সময় চলে যায়। একটা সময় একটা বিকট চিৎকারের শব্দ শোনা যায়। সেই চিৎকার শুনে নানা নানি দুজনেই ভয়ে কাঠ হয়ে যায়। তারপর আস্তে আস্তে সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। ভোরের আলো বের হলে নানা আর নানি ঘর থেকে বের হয়। আজকেও দেখে সবকিছুই স্বাভাবিক, তবে গাব গাছের মাথা ভেঙে পড়ে আছে। নানা নানি ভীষণ অবাক হয়। এমনভাবে ৩ দিন পার হয়ে যায়। ৩ দিনের দিন রাতে আর কোনো সমস্যা হয় না। সবকিছু স্বাভাবিক ছিল। ৩ দিন পর নানা আবারও সেই হুজুরের কাছে যায়। হুজুর নানাকে দেখে মুচকি হাসে।
হুজুর নানাকে জানায় তাদের সমস্যার সমাধান হয়ে গেছে। নানা হুজুরের কথা শুনে ভীষণ খুশি হয়। নানা তখন হুজুরকে বলে রাতে কি কি হয়েছিল। হুজুর তখন নানাকে বলে হুজুরের কাছে থাকা জিনগুলো ওই জিনটাকে তাড়িয়ে দিয়েছে। নানা হুজুরকে জিজ্ঞেস করে জিনটা কেন খালার পিছনে লেগেছিল। হুজুর জানায় খালা যেদিন গাব গাছে উঠেছিল জিনটা গাছের একটা ডালে বসেছিল। খালা জিনটাকে দেখতে না পাওয়ার ভুলে খালা একটা পা জিনের শরীরে লাগে। জিনটা তখন ভীষণ রকম রেগে যায় আর তখন জিনটা খালাকে গাছ থেকে ফেলে দেয়। জিনটা খালাকে মেরে ফেলতে চেয়েছিল। জিনটা অনেকদিন ধরেই ওই গাছে থাকতো, তবে সে কাউকে দেখা দিত না। হুজুরের কাছে থাকা জিনগুলো প্রথম রাতে সেই জিনটাকে সেখান থেকে চলে যেতে বলে আর খালার ক্ষতি করতে না করে দেয়, কিন্তু জিনটা কিছুতেই রাজি হয় না। হুজুরের জিনগুলো ওই জিনটাকে অনেক বোঝায়, কিন্তু জিনটা বুঝতে চায় না। পরে একসময় ওই জিনের সাথে হুজুরের জিনেদের লড়াই হয়। তখন হুজুরের জিনের সাথে লড়াই করে না পেরে জিনটা পালিয়ে যায়। পরদিন রাতে আবারও হুজুরের জিনগুলো ওই জিনের কাছে যায়। ওই জিনটা আরো ২ জনকে সাথে করে নিয়ে এসেছিল। পরে হুজুরের জিনের সাথে তাদের লড়াই হয়। পরে হুজুরের জিনের সাথে লড়াই করে না পেরে ওই ৩ জন জিন পালিয়ে যায়। হুজুরের জিনেরা ওই ৩ জনকে ধরে বন্দী করতে চায়। পরে তারা মাপ চায়। তারা জানায় তারা খালার আশেপাশে আর কখনোই আসবে না। তারা দূরে কোথাও চলে যাবে। পরে হুজুরের জিন তাদেরকে ছেড়ে দেয় আর সাবধান করে দেয়। তারা যদি আবার আসে তাহলে তাদেরকে হত্যা করা হবে। হুজুর নানাকে জানায় আর কোনো সমস্যা হবে না। হুজুর নানাকে পরামর্শ দেয় গাব গাছটা কেটে ফেলার জন্য। নানাও রাজি হয়। নানা হুজুরকে টাকা দিতে গেলে হুজুর টাকা নেন না। হুজুর নানাকে জানায় সে টাকা নেবে না। তবে নানা যেন তার জিনেদের জন্য কিছু মিষ্টি কিনে দেয়। কারণ তার কাছে জিনেরা মিষ্টি খেতে অনেক পছন্দ করে। হুজুর নানাকে বলে সে এসব কাজের বিনিময়ে টাকা নেয় না। যদি কারো বাড়ি যেতে হয় তাহলে শুধু যাওয়া আসার জন্য যে খরচ হয় সেটাই নেন। নানা হুজুরের কথা মতো সবথেকে ভালো ১০ কেজি মিষ্টি জিনেদের জন্য কিনে দেন। তারপর খালাও সুস্থ হয়ে যান। তারপর থেকে সেই বাড়িতে আর কখনো কোনো সমস্যা হয়নি। সেই গাব গাছটা তখনই কেটে ফেলা হয়েছিল। তো ইমরান ভাইয়া, এটাই ছিল আমার খালার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটা ঠিকমতো গুছিয়ে লিখতে পারিনি। আমার এই ঘটনাটা যদি শেয়ার হয় তাহলে আমি আরো ঘটনা লিখে পাঠাবো। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভোতারটা আরো অনেক অনেক দূর এগিয়ে যাক এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সম্রাট ভাই। হোয়াট এ স্টোরি ভাই, হোয়াট এ স্টোরি। সত্যিই ভাই, আপনার ঘটনাটি পড়ে একদম মানে গ্রাম বাংলার যেই ভয়ানক ঘটনাগুলো থাকে না, সেই ফিলিংসটা একদম পুরোপুরিভাবে পেয়েছি। ধন্যবাদ ভাই এতটা সুন্দরভাবে গুছিয়ে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই ভাই অসাধারণ ছিল আপনার ঘটনাটি। এরকম ঘটনা কিন্তু গ্রাম অঞ্চলেই মূলত ঘটে থাকে। আমাদের মতো শহর অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু এইসব ঘটনার সাথে একদমই অপরিচিত। ধন্যবাদ ভাই এত সুন্দরভাবে ঘটনাটি আমাদেরকে গুছিয়ে লেখার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সম্রাট ভাইয়ের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে তা জানিয়ে দেবেন। আর সম্রাট ভাই ওয়ান্স এগেইন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। তো এই ছিল আজকের আয়োজন। সব মিলে আশা করি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা সেখানে আপনাদের জানা শোনা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন।
তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।